নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের আমরা ইউএসএ, ইসরায়েল, সুইজারল্যান্ড, ইন্ডিয়া এই চারটে কান্ট্রির ফরেন পলিসি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে ইউএসএর কথাই বলি। ইউএসএ আজকের দিনে 73টা দেশে তাদের নিজস্ব সৈনিক রেখেছে। বিদেশ মন্ত্রণালয়ে যত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে তাদেরকে রক্ষা করার জন্য বলছে, নয়তো তারা শান্তি স্থাপন করার জন্য সোলজার পাঠিয়েছে, নয়তো তারা বলছে যে আমরা স্ট্রেংথেনিং করার জন্য সোলজার পাঠিয়েছে। 1948 সালের পর থেকে কিন্তু ইউএসএ অফিসিয়ালি কোনো যুদ্ধ ঘোষণা করেনি, তারপরেও যুদ্ধ করে যাচ্ছে। আমরা দেখেছি কোল্ড ওয়ার, মানে শীতযুদ্ধ। রাশিয়া যখন ইউএসএসআর ছিল, রাশিয়াকে কিন্তু 14টা কান্ট্রিতে ভাগ করে দিল। রাশিয়া যাতে ইউএসএসআর যাতে সুপার পাওয়ার হতে না পারে। কনফ্লিক্ট তো আজও চলছে, রাশিয়া আমেরিকার যে কনফ্লিক্ট সেটাও আজও চলছে। আমরা দেখেছি আফগানিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মারল, ইরাকে ঢুকে সাদ্দাম হোসেনকে মারল। বিভিন্ন দেশে আজকের সিরিয়া, লেবানন, ইরান, প্রত্যেকটা দেশের সাথে তাদের যুদ্ধ কিন্তু চলছে। ইসরায়েলকে কন্টিনিউয়াস সাহায্য করে যাচ্ছে, ইউক্রেনকে কন্টিনিউয়াস সাহায্য করে যাচ্ছে। তবুও অফিসিয়ালি কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি। ওরা বলছে যে আমরা পিস, শান্তি রক্ষার জন্য এসব করছি। আসলে তা নয়। আসলে কিন্তু ইউএসের যে মিলিটারি যে অস্ত্রর যে কারখানা আছে সেটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য এবং বিক্রি করার জন্য সারা পৃথিবীতে এই যুদ্ধটাকে জিয়ে রেখে দিয়েছে, যাতে যুদ্ধটা বন্ধ না হয়, কোনোদিনও যেন পৃথিবীতে শান্তি না আসে। কিন্তু শান্তি আসলে এই যে ইউএসের হেজিমনিটা, এই ইউএসের যে মিলিটারি ইন্ডাস্ট্রিটা, এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং ইউএসএ কিন্তু আস্তে আস্তে সুপার পাওয়ার থেকে সফট পাওয়ার হয়ে যাবে। এটাকে ইউএসএ কোনোদিনও চায় না এবং তার জন্য কিন্তু পৃথিবীতে অশান্তিতে চলবে। এবার আসি ইসরায়েলের কথা। ইসরায়েল একটা ছোট্ট দেশ, 1 কোটি লোকের বসবাস, বাট ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে কন্টিনিউয়াস লড়াই করে যাচ্ছে। আমরা দেখেছি যে 1967 সালে, 1973 সালে আরব কান্ট্রির সাথে লড়াই করে জিতেছে এবং তার বর্ডার যে কনফ্লিক্ট, যে প্যালেস্তাইন ইসরায়েলের যে প্রবলেম, সেই বর্ডার কনফ্লিক্টকে ঠিক করার জন্য, নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু লড়াইয়ে লিপ্ত হয়েছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েল শক্তিশালী দেশ এবং আমেরিকার বন্ধু দেশ, হয়তোবা ইসরায়েল পারবে এই লড়াইটাকে চালিয়ে যেতে। কিন্তু যুদ্ধ না করেও একটা শক্তিশালী দেশ হওয়া যায়, সেটার প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাই সুইজারল্যান্ডকে দেখলে। সুইজারল্যান্ড একটা ল্যান্ডলক কান্ট্রি, এর নৌবাহিনী নেই, কারণ এর সমুদ্র নেই, কিন্তু এর মিলিটারি বেস, এর এয়ারফোর্স বেস অনেক মজবুত। এবং আমরা দেখেছি কোনো দিনও যুদ্ধে লিপ্ত হয়নি, না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যখনই নাৎসি বাহিনী হিটলারের সৈন্য যখন ফ্রান্স দখল করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন কিন্তু ওই সুইজারল্যান্ডের উপর দিয়েই কিন্তু ফ্রান্সে যেতে হতো। কিন্তু সুইজারল্যান্ডে ঢোকার সাহস পায়নি, কারণ সুইজারল্যান্ড তারা যুদ্ধ করতে চায়নি এবং না চাওয়ার জন্য তারা টোটাল বর্ডারটাকে তারা নষ্ট করে দিয়েছিল ডিনামাইট প্রতিষ্ঠান করে, এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে তাদের টোটাল বর্ডারটাকে গার্ড করে রেখেছিল, যে বর্ডারে ওরা ঢুকতে সাহস পায়নি। 2002 সালে প্রথম এই জাতিসংঘের সদস্য হয়। তার আগে কোনোভাবেই কোনো ট্রিটির সাথে, কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে চায়নি। তারা নিজেরাই একা থেকেছে। বাট একা থেকেছে এই নয় যে তার সারা পৃথিবী তাকে একঘরে রেখে দিয়েছে। সারা পৃথিবীর সাথে ভালো সম্পর্ক। এবং
এই যে সুইস ব্যাংকের আমরা নাম শুনেছি, এই সুইস ব্যাংকে যে কালো টাকা সারা পৃথিবীর বড় বড় নেতাদের কিন্তু রাখা হয়েছে। ওরা ফাইন্যান্সিয়াল এমন মজবুত, এমন একটা ল তৈরি করেছে যে সেই টাকা কিন্তু লক থাকে এবং সিক্রেট থাকে, এবং প্রত্যেকটা বড় মাপের নেতা, প্রত্যেকটা দেশের নেতা কিন্তু সেখানে সিকিউরভাবে টাকা রেখেছে। যদি কোনো দিন সুইজারল্যান্ডকে দখল করার চেষ্টা করে বা সুইজারল্যান্ডের সাথে যুদ্ধ করার চেষ্টা করে, সুইজারল্যান্ড কিন্তু করতেই পারে যে সব টাকা নিজের দেশে ফিক্স করে দিতে পারে। এই ভয়ে কোনো দেশ এখনও অবধি সুইজারল্যান্ডকে অ্যাটাক করেনি, ভবিষ্যতে করবেও না। আবার আমরা দেখেছি সুইজারল্যান্ড কিন্তু মধ্যস্থতা করে, মিডিয়েটরের কাজ করে শান্তি স্থাপনের জন্য। এই দেশের চকলেট বিশ্ববিখ্যাত, করাপশান নেই, কোয়ালিটি প্রোডাক্ট, বিশেষ করে মেডিসিন এবং মেডিসিনের ইনস্ট্রুমেন্ট সারা দেশে রপ্তানি করে। মিল্ক প্রোডাক্ট এত বেশি হয়, মিট প্রোডাক্টের কিন্তু দাম অত্যাধিক বেশি। সারা পৃথিবীতে ওরা রপ্তানি করে কিন্তু 60% এক্সট্রা পয়সা চার্জ করে, তারপরেও কিন্তু সারা পৃথিবী এই মিট প্রোডাক্ট কেনে, এই মিট কেনে। এবং এখানকার মাত্র 87 লক্ষ দেশ, কিন্তু সবাই কোয়ালিফাইড, সবাই কর্মঠ, এবং পরিবেশ এত সুন্দর যে সবাই সুইজারল্যান্ডকে কিন্তু ড্রিম কান্ট্রি ভাবে একবার হলেও যেতে চায়। এবং বড় বড় সেলিব্রিটিরা, রিচ পার্সনরা কিন্তু সুইজারল্যান্ডে হানিমুন করতে যায়। এবার আসি ইন্ডিয়ার কথায়। আমরা ইন্ডিয়ান, আমরাও কিন্তু পিসফুল দেশ। আমরা আগে কখনো অ্যাটাক করতে যাইনি, আগে অ্যাটাকও করিনি। কেউ অ্যাটাক করলে তার বর্ডার সিকিউর করার জন্য আমরা সেটাকে অ্যাটাক করি। এবং আজকের দিনে মোদি গভর্নমেন্ট, আজকের দিনে বিজেপি গভর্নমেন্ট অত্যন্ত ভালো বিদেশ নীতি নিয়ে চলে, এবং সেজন্য হয়তো ইন্ডিয়াকেও সুইজারল্যান্ডের মতো পিসফুল দেশ হিসাবে সারা বিশ্ব দেখছে। মিডিয়েটর হিসাবে এই রিসেন্টলি পোল্যান্ড গেল, রিসেন্টলি ইউক্রেন গেল, রিসেন্টলি রাশিয়াও গেল, এবং এটার জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, এবং সবার সাথে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে। এবং আমরা কোয়াডের মেম্বার। এই কোয়াডটা চায়না থেকে অনেকটাই সিকিউর। এই কোয়াড চায়নাকে যথেষ্টই থ্রেট দেয়। আমরা চাইব সুইজারল্যান্ডের মতো বিকশিত ভারত হতে, যেটা মোদির স্বপ্ন 2047-এর মধ্যে বিকশিত ভারত হবে। সুইজারল্যান্ডের যেমন পার ক্যাপিটা ইনকাম 67,000 মার্কিন ডলার, একটা প্রগতিশীল দেশ, একটা ডেভেলপড কান্ট্রি হতে গেলে মোটামুটি 14,000 মার্কিন ডলার পার ক্যাপিটা হলেই হবে। সুইজারল্যান্ডের 87 লক্ষ পপুলেশন, সেই জন্যই ওদের হয়তো পার ক্যাপিটা ইনকাম 67,000 বিলিয়ন ডলার। বাট আমাদের যেহেতু 140 কোটি মানুষ, সেই জন্য হয়তো বা এত হওয়া সম্ভব নয়, তবুও আমরা বিকশিত ভারত হওয়ার দিকে এগোচ্ছি, এবং সেটা সারা পৃথিবী মেনে নিচ্ছে একজন শান্তিপূর্ণ দেশ হিসাবে ভারতকে। নমস্কার।